এখানে আপনি যতটা মানে ধরে ধরে শিখান আমি অন্য কোথাও দেখিনি, মানে এভাবে ধরে ধরে একটা স্টুডেন্টকে ডেকে এনে আদর করে যত্ন করে যে হ্যাঁ তুমি করো, বা তোমাকে ড্রিম আমি দেখাচ্ছি তুমি এটাকে বাস্তবায়ন করো। তো এই এক্স্যাক্টলি। প্ল্যাটফর্মটা মানে খুব আমি দেখিনি এখন পর্যন্ত, কারণ তাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা হচ্ছে বিসিএস ভিত্তিক, মানে পাশের বাসার আন্টির তো একটু কষ্ট লাগবেই। হ্যাঁ, মানে ওনাদের জন্য একটু আনএক্সপেক্টেড ছিল যে চান্স পাবে ভালো কথা, বাট পজিশন এত ভালো থাকবে এটা একটু কষ্টের আনএক্সপেক্টেড। হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যদি কারো থেকে 1 মিনিট বেশিও পরিশ্রম করি তাহলে আমার স্পেসটা 1 মিনিট আগে থাকে, জানেন, কারণ আমার প্রবলেম শেষ পর্যন্ত একটাই ছিল যে আমার মাসল ওভার হয়ে যেত ওভার হাত হচ্ছে। পায়ের। হ্যাঁ। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোহন বিজ আছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, যে যেখান থেকে আজকে আমাদের আর্ট পডকাস্টের নতুন এপিসোড দেখছেন, সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, দরুন। দরুন, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। সো আর্ট পডকাস্টের 24-25 সেশনে আমাদের সাথে যারা মেধাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশন করে, তো দরুন হচ্ছে তার ভেতরে অন্যতম। আমরা আজকের পডকাস্টে এই বিষয়টা রেকর্ড করার চেষ্টা করব, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল আর ওনার অ্যাডমিশন জার্নি আসলে কেমন গেল। একই সাথে হচ্ছে আমরা কিছু পরামর্শ নিব, যেটা হয়তোবা যারা জুনিয়র আছে তাদের জন্য হয়তো একটা পজিটিভ আউটকাম হিসেবে কাজে আসতে পারে ভবিষ্যতে। একই সাথে হচ্ছে আমরা কিছু হ্যাকস বোঝার চেষ্টা করবো, যেটা ছিল টপ 20 ভেতরে, তাই না, টপ 50 ভেতরে। তো ওই পজিশনের জায়গাটা আসলে উনি কিভাবে গ্র্যাব করলো ওভারঅল সবকিছু। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আপনি আমাদের সাথে বলতেছিলেন যে আপনার সারা রাত ধরে একটা প্র্যাকটিস করার মানে জায়গা ছিল। তো আপনি একটা ড্রয়িং এ মূলত কত সময় ধরে প্র্যাকটিস করতেন সাধারণত? আহ আমার একটা ইসে ছিল একদম লাস্ট 2 মাস, নভেম্বর ডিসেম্বর, যে আমি প্রতিদিন 2টা করে ফিগার আঁকবো, কিছু পেজ লাইন ড্রয়িং করব এবং কিছু পার্টস ড্রয়িং করব। তো ফিগারের ক্ষেত্রে দেখা যেত আমি টাইমার সেট করে ড্রয়িং করতাম ১ ঘন্টা, বা আমার এসেছে ৫০ মিনিটের ভিতরে। কারণ পরীক্ষার হলে কিছু এক্সট্রা জিনিস থাকে, সাইন করা বা রোল লেখা, এগুলা টাইমগুলা গেইন হয়। এগুলা আসলে পাওয়া যায় না। তো দেখা যায় ঘুরে ফিরে টাইম থাকে ৫০ মিনিট। তো ওই ৫০ মিনিট ধরে ছবি আঁকার চেষ্টা করেছি ফিগার গুলোর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আর এটা ছিল আসলে নরমালি প্র্যাকটিসের জন্য যতটুকু সময় লাগে। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। তো ওরকম কোনো স্পেসিফিক ব্যাপার ছিল না এমনি? অনেকে আমাকে সাথে শেয়ার করছে যে 1 ঘন্টা ধরে সময় ব্যয় করে তারা টোটাল ড্রয়িংটাকে আঁকছে। আপনার কি এরকম ব্যাপার ছিল নাকি? না, না, আসলে আমার টাইমটা ছিল ৫০ মিনিট। ৫০ মিনিটে ঠিক যতটুকু সম্ভব। কারণ এক্সট্রা টাইমটা আমি হয়তো বাসায় পাবো, কিন্তু পরীক্ষার হলে আসলে সম্ভব না। এক্স্যাক্টলি। তো ওই টাইমটা মেনটেন করে এক্সাম দিতে আমাদের এই গ্রুপের এক্সাম আপনাকে কিভাবে হেল্প করে যে ওভারঅল জায়গায় রিকভার করার জন্য সবকিছু? আপনি আ বলতেছিলেন যে টোটাল গ্রুপে 30 ডেজ এর প্র্যাকটিসে আপনি একটা ডিফারেন্স দেখতে পান সেভাবে। হ্যাঁ, 30 ও হয়নি, মানে পুরো ২০ দিনের মাথায় আমি একটা ডিফারেন্স দেখতে পাই। আ আমার ১ম এ ড্রইংটা ছিল একদম বাচ্চাদের মেথডে। ছোট বাচ্চাদের জাস্ট নরমাল লাইন দিয়ে একটা ড্রইং আঁকা। লাইনে কোনো ডাইমেনশন ছিল না বা কোনো ভেরিয়েশন ছিল না লাইনের। একদম নরমাল একটা ড্রইং হতো। আপনি আপনি আপনার ট্রাইপডটাকে একটু দূরে রাখেন, আমি যেমন দূরে রেখেছি। ওকে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। অলরাইট, হ্যাঁ তারপর? তো ওই জায়গাগুলোতে একদম বাচ্চা, যেহেতু আমি ছোট থেকে বাচ্চা মেথডেই শিখে এসেছি বা ওইভাবে জল রং দিয়ে, আর লাইন লাইন দিয়ে যে আলো ছায়ার ব্যাপারটা, এটা আগে হতো যে জল রং দিয়ে করে ফেলতাম বা শেড দিয়ে দিতাম, কিন্তু এখন তো পেন্সিলের কাজ, ওখানে তো আর রং তুলির কোনো কাজ হবে না। তো সেই এক্স্যাক্টলি। ক্ষেত্রে লাইনের কিছু ব্যাপার শেখার ছিল। তো ওই জায়গা থেকে লাইনগুলো যখন দেওয়া শুরু করলাম দেখলাম যে না, মানে কিছু ডিফারেন্স আছে, এগুলো আসলে ফলো করলে পুরো ছবিটাই ঘুরে যায়। তো ওই ফলো করাতে প্রায় ২০ দিনের মতো একটা সময় লাগছে। মানে আমার পায়ের মাসল গুলো খুব মোটা হয়ে যেত। আই থিংক আপনি এটা জানেন। আমার হ্যাঁ হ্যাঁ, পায়ের মাসল আমি খুব ওভার মোটা মাসেলস করে হয়ে যেত, আমি ফেলতাম। বারবার করে বলতাম যে হ্যাঁ, আপনার ওভার মাসেলস হয়ে যাচ্ছে। তো ওগুলা কিভাবে এটা আমার রিকভার খুব করছেন? প্রবলেম। এগুলা শেষ মুহূর্তে জাস্ট মানে আমি যতটুকু দিতাম তার থেকে একটু কমায় দিতাম। কারণ আমি জানি আমি এটা বেশিই দিব। বেশি হয়ে যাবে, এক্স্যাক্টলি। এটা এজন্য আমি অনেকের পরীক্ষার হলেও একটু অনেকের আমি হয়। পরীক্ষার হলেও কিছুটা কমায় দিছি যে না, যেন হাতের মাসল গুলো বা পায়ের মাসল গুলো ওভার না হয়ে যায়। স্কাল্পচারের 20 প্লেস মানে হচ্ছে অনেক ভালো একটা প্লেস। 100
20 জনের 20 প্লেসমেন্ট আসলে অনেক ভালো। আমি ফার্স্ট অফ আমি বলি, আমি যখন প্রথম আপনার ড্রয়িং গুলা দেখি তখন ড্রয়িং গুলা মানে পুরো অনেক অদ্ভুত ছিল, অনেক ওই বাচ্চাদের মতো আপনি যেটা বললেন, কিন্তু সাডেনলি আর কি আপনি অনেকটা ডেভেলপ করেছিলেন। কিন্তু মানে মানে একটা যে ওভার মাসেলস আছে ওইটা যে আপনি এতটা সুন্দরভাবে রিকভার করে বেরিয়ে আসবেন, এই গেমটাই হচ্ছে আসল, যেটা অ্যাডমিশনে হচ্ছে বাকি 6000 থেকে আপনাকে আলাদা করে। ভেরি নাইস। এটার জন্য একটা মানে গাইডলাইন দরকার, যে কেউ আমাকে বলবে বা কেউ কারেকশন করে দিবে যে এই জায়গাগুলো ঠিক করো, এন্ড আমি এগুলো শুনবো। এমন না যে গাইডলাইন ভালো একটা পেলাম হয়ে গেল, গাইডলাইন গুলো ফলো করতে হবে। তো ওই জায়গা থেকে নিজেকে মানে গুছিয়ে নেওয়া, যে ওভার মাসল জানানো। কারণ আমার প্রবলেম শেষ পর্যন্ত একটাই ছিল যে আমার মাসল ওভার হয়ে যেত হাত পায়ের। তো ওই জায়গা থেকে আমি যতটুকু দিতাম তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি জানি আমি দিলে এটা বেশি হয়ে যাবে, তো ওই থেকে একটু কম দেখা যায় মোটামুটি কভার হয়ে গেছে। ভেরি নাইস, খুবই ভালো লাগছে বিষয়টা শুনে। তো ডিয়ার ভিউয়ার্স, অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আপনারা 25, 26, 27 সেশনে পরীক্ষা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অথবা বাংলাদেশের অন্যান্য স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো আছে ঢাকা ইউনিভার্সিটির পরে, সো ওইগুলো জায়গায় এক্সাম দিবেন, তারা এই ব্যাপারগুলো ক্ল্যারিফাই করবেন, কমেন্টস বক্সে জানাবেন আজকে দোলনের উপস্থাপনা একই সাথে হচ্ছে তার এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি, আপনাদের সবার সাপোর্ট আমাদের খুব প্রয়োজন। তো দোলন, আপনি হচ্ছে মোটামুটি বেশ স্বয়ংসিদ্ধভাবেই পরীক্ষাটা অ্যাটেন্ড করেছেন অন এভারেজ স্পেসে। সো দোলনের জার্নিটা আমি আরেকটু ক্লিয়ার করি। উনি একটু বেশি গুছিয়ে বলে ফেলেছেন, কিন্তু কিছু কিছু জায়গা অনেক স্কিপ হয়ে গেছে। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে দোলন আসে 2 মাসে আমাদের এখানে শিখে প্র্যাকটিস করে। তো মূলত উনার প্রথম দিকে ড্রয়িং এত ভালো লেভেলে ছিল না, উনি অনেক মানে ইম্যাচিউর ড্রয়িং আঁকতো, অনেক অ্যামেচার লেভেলের ড্রয়িং আঁকতো। তো উনি আস্তে আস্তে ডেভেলপ করে। উনি 3টা বিষয়ে খুব বেশি পরিলক্ষিত করে ওনার ড্রয়িং এ। প্রথমটা হইতেছে যে ডেভেলপ কেমন হচ্ছে। তো লাইক উনি যখন কোনো সিনিয়র বা কারো কাছে শুনতেছে, জাস্ট শোনা পর্যন্তই উনার কাছে স্যাটিসফাইড না, উনাকে যেন কেউ রেগুলার অ্যাটলিস্ট গাইড করে। লাইক আপনি হোম টিউটার যেরকম গাইড পাচ্ছেন, কোচিং সেন্টারে যেরকম গাইড পাচ্ছেন, ওরকম টাইপের। কিন্তু ইউ নিড এ প্রপার গাইডলাইন, যে আপনি একটার পর একটা আঁকতেছেন, ডে 1 এ আপনি একরকম আঁকতেছেন, ডে 5 থেকে আরেক রকম আঁকতেছেন। তো 1 আর 5 এর যে একটা ডিফারেন্সটা আছে ওইটা কতটুকু আসতেছে স্পেসিফিক জায়গায়। তো ফার্স্ট 30 or 20 ডেজ আপনি যখন এমন প্র্যাকটিস করবেন, দেন একটা পর্যায়ে গিয়ে আপনার ড্রয়িংটা সাডেনলি অনেক বুস্ট হবে, অনেক বেশি পরিমাণে ব্লুমিং হবে। সো তার পরবর্তীতে কিছু স্পেসিফিক পার্টিকুলার এরিয়া থাকবে যেখানে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার মিস্টেকস গুলো বেশি যাচ্ছে। যেমন আমি বারবার করে বলতাম ধরুন কিছু ওভার মাসেলস করা যাবে না, বিশেষ করে আমরা যখন প্রি গ্রুপের এক্সাম নিতাম সেখানে বলতাম। তো লাইক এইটাই হচ্ছে ওনার জন্য সব থেকে পজিটিভ জায়গা ছিল, যেটা উনি খুব ভালোভাবে ডেভেলপ করে। তো এই জিনিসটাই কিন্তু উনি রিকভার করেছে মেইন এক্সামে, যার কারণে কিন্তু ওনার প্লেস মানে 80-90 একটা প্লেস, 110 একটা প্লেস, কিন্তু ওনার প্লেস হচ্ছে 20। উনি টপ 20 তে আছে। সো টপ 10, টপ 20, টপ 5, একটা দারুণ কাউন্টডাউন। সো লাইক আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু কোনো চারটিখানি ব্যাপার না। 6000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে একটা প্রতিষ্ঠানে, সেখানে হচ্ছে দোলন একটা টপ প্লেস করেছে, সেখানে ওনার এমসিকিউ ড্রয়িং ওভারঅল স্কোর। আর দোলনের কিন্তু স্কোর ছিল 48.5, তাই না? হ্যাঁ। তো আমি কিন্তু বরাবরই বলতাম, আপনারা যারা আমার কাছে জিজ্ঞেস করতেন যে মূলত কত স্কোর পেলে চান্স হতে পারে বা ভালো একটা অবস্থায় থাকবে, আমি বলতাম কিন্তু যে যারা 42, 45, 48 উপর পেয়ে যাবে তারা কিন্তু একটা প্লেসে যেতে পারে। সো এক্স্যাক্টলি, সো এই বিষয়টাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো লাইক যারা আপনারা অনলাইনে প্র্যাকটিস করতেছেন যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো জায়গা থেকে, অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের ড্রয়িংটা রিকভার হচ্ছে কিনা, বা আপনি কনসিস্টেন্সিটা ধরে রাখতেছেন কিনা। বা দোলনে যেমন লাস্টে একটা ওইরকম একটা স্পেসিফিক সমস্যা আপনার পার্টিকুলার এরিয়াতে হবে, দেন ওইটা রিকভার করা মানে হচ্ছে আপনি মেইন এক্সামের জন্য অলমোস্ট রেডি। দেন এক্সামের আগ মুহূর্তে যখন কিছু পরীক্ষা দিচ্ছেন, আমাদের সাথে ফলো করছেন, ক্লাস করছেন, দেন আপনি আরো রিকভার করলেন। তো এইভাবে কিন্তু এই সিকোয়েন্স ওয়াইজ হয়। তো এইটা 1-2 দিন বা 1-2 ঘন্টার ব্যাপার না, এটা হচ্ছে আমার দীর্ঘ 8 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স। আর দোলনের মতো মেধাবী ছাত্রী যারা দীর্ঘ সময় ধরে টুকটাক ছোটবেলা থেকে আটটাট করে আসে, বা বিভিন্ন স্পেসিফিক জায়গায় তারা হয়তো একটা গ্যাপ যায়, বাট তারপরেও তাদের মনের ইচ্ছা থাকে, সুপ্ত ইচ্ছা থাকে, লেগে থাকে, যে তারা লাইক চাইতেছে যে হ্যাঁ আমি চারুকলাই পড়বো। সো ডে এন্ড নাইট হার্ডওয়ার্ক করা, উনি 8টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত, 5টা পর্যন্ত। তো কিভাবে এতগুলো টাইমকে অ্যাডজাস্ট করতেন? গান শুনে আঁকতেন ছবি, নাকি জাস্ট ছবি আঁকতেছেন এরকম খুব ফোকাস করে? কিভাবে, হোয়াট ইজ ইউর সেকেন্ড রোল প্লে, হোয়াট ইজ ইউর সেকেন্ড এন্টারটেইনমেন্ট এরিয়া? টানা 8টা থেকে সকাল
5টা 4টা পর্যন্ত লাইক ড্রয়িং প্র্যাকটিস করা, ইটস লাইক হিউজ টাইম। একই টাইমে আপনি অনেক সময় আমাকে রাতে 2টার সময় 3টার সময় 1টা 1:30টার ভিতরে কিন্তু অনেক ছবি আমার সাথে শেয়ার করেছেন, আমি তো এটাও নোটিস করেছি। সো লাইক বোঝাই যাচ্ছে। তো আপনি কি জাস্ট খালি ছবি আঁকতেন মন্ত্রমুগ্ধের মতো, নাকি অন্য কিছুও ট্রাই করতেন এর সাথে, কোনো গান শোনা, সিনেমা মুভি দেখা, or any other activities এরকম you have? এরকম কিছু ছিল না যে গান শুনবো বা, কারণ যখন ছবি আঁকতাম ওটা একটা নেশার মতো কাজ করতো যে আচ্ছা শুধু আচ্ছা। ছবি আঁকছি। হুম। আর যদি খুব বেশি বোর হয়ে যেতাম তাহলে থিওরি গুলো পড়তাম, ভেরি নাইস, ভেরি বা নাইস। মানে থিওরি হয়তো পড়তাম বা একটু হয়তো ফেসবুক স্ক্রল করলাম বা দেখলাম অন্যান্যরা কি আঁকছে, কি পোস্ট করতেছে, সেগুলো দেখলাম। দেন ৫ মিনিট ব্রেক, আবার ছবি আঁকা শুরু, বা মাঝখানে একটু ব্রেক। আর মাঝখানে খাওয়া আর নামাজ টাইমটা বাদে মোটামুটি একদম সকাল ৭টা পর্যন্ত আপনি ছবি আঁকার থিওরি নিয়ে আপনি কি আছি। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভেরি নাইস, আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, একই সাথে হচ্ছে আপনি হচ্ছে ছবিও আঁকতেছেন, মাশাআল্লাহ, খুব ভালো ব্যাপার। তো আমি একটা চেঞ্জ দেখছি, মানে হঠাৎ সাডেনলি, মানে আমি এই জিনিসটা আগে কখনো উপলব্ধি করি, কিন্তু আপনার মতো অনেকেই আছে যারা পডকাস্টে আসছে, তারা সেম কথাই বলছে যে তারা নামাজ পড়ে। তো নামাজ পড়ার রেশিওটা অনেক বেশি, তাও 5 ওয়াক্ত। হ্যাঁ, অবশ্যই পড়া উচিত। এটা কি অ্যাডমিশন উপলক্ষে, নাকি আপনি জেনারেলি টিপিক্যাল ডেজে এটা ফলো করেন? না, না, এটা জেনারেলি। টিপিক্যাল, মানে এটা মাশাআল্লাহ, খুবই সবসময়। ভালো, খুবই তবে ভালো। মানে মাঝে, মাঝে একটু মিস গ্যাপ হয়, যায়। কারণ যেহেতু প্রোগ্রাম হ্যাঁ। করা হয় বাইরে, তো ওই হুম। টাইমটা বাট পরে হুম। এসে আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, তারপরেও আপনি কন্টিনিউ করতেছেন, খুবই ভালো একটা ব্যাপার। এটা আপনার জন্য অনেক পজিটিভ ভবিষ্যতে আসুক, আমরা এটাই প্রার্থনা করি। আমি আমি হুম। আসলে মানে একটা জিনিস কন্টিনিউ করার চেষ্টা করেছি যে হুম। পরিশ্রমটা যেন কম না হয়। আমি কতটুকু পারি সেটা ম্যাটার না। আমার প্র্যাকটিসটা ঠিক কতটুকু হচ্ছে বা আমি শেষ হুম। পর্যন্ত ঠিক কতটুকু নিতে পারছি নিজেকে। আমি যদি কারো থেকে ১ মিনিট বেশিও পরিশ্রম করি তাহলে আমার স্পেসটা ১ মিনিট আগায় থাকবে। আমি ওই জায়গাটা মানে নিজেকে মানে এই অ্যাডমিশন পরবর্তী সময়ে যদি রেজাল্ট একটু এদিক সেদিক হয়ে যেত, তখন যেন মানে আ গিল্টি ফিল না হয় যে কেন হুম। আমি এটা করলাম না, বা হুম। তখন হয়তো করলে এটা ভালো হতো। ওই জায়গাটা মানে এটা যেন হুম। না হয়, সেই জিনিসটা খেয়াল রেখেছি একদম শেষ দিন পর্যন্ত। আমি হুম। মনে হয় পরীক্ষার আগের দিন রাতেও আমি ঘুমাই নাই। আমি সকাল ওয়াও। একদম সজাগ ছিলাম। মানে আমার ঘুম হচ্ছিল না। একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে পরের দিন এক্সাম, আমি এখন কি ঘুমাবো? আমি প্র্যাকটিস করি, আমি ছবি আঁকি, বা যতটুকু পড়েছি সেগুলাকে মানে রিমাইন্ড করার চেষ্টা করি যে কতটুকু মনে আছে আমার। আপনার এই যে নির্ঘুম অবস্থা বা এই যে স্লিপ, মানে ডার্ক স্লিপ হচ্ছে না, তো এটা কি আপনার মেন্টাল হেলথে কোনো ইস্যু করেনি কখনো? আপনি খুব স্মুথলি তখন পরীক্ষা দিছেন। মানে তখন একটা আ ইমোশন কাজ করছে যে না, আমি ঢাকা ভার্সিটিতে হুম। টিকবো। টিকার পরে আমি অনেক ঘুমায় নিবো। তখন আমার তো ৩ মাস হাতে টাইম থাকবে। আমরা আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে অ্যারাউন্ড 240 প্লাস কন্টেন্ট আপলোড করছি ইউটিউব চ্যানেলে, যেখানে হচ্ছে আমরা যা কোর্সে প্রোভাইড করি তার 30% আমরা ওপেন করে দিই। যারা 30% কে ভালোভাবে, মানে ওই মেকানিজমকে ভালোভাবে ইয়ে করতে পারে, তাদের আর এক্সট্রা করে পড়ার কিছু প্রয়োজন পড়ে না। তারা স্মার্টলি অ্যাডমিশন টেস্ট দিয়ে হয় চান্স পেয়ে যাবে অথবা চান্স পাবে না, এরকম। তো ডেডিকেট থাকলে আসলে হুম, চান্স পাওয়া খুব একটা ব্যাপার না। যদি আমার এক্স্যাক্টলি। মানে সত্যিই ইচ্ছা থাকে বা আমি এটা নিয়ে কাজ করতে চাই, তা আমার প্র্যাকটিসটাই থাকবে একটু ডিফারেন্ট। তো ওই এক্স্যাক্টলি। জায়গাটাই আমার চান্স পেতে খুব তো সহায়তা আমি করবে। আমি মূলত যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে কি, আমরা কিন্তু এতটা মানে ঘুম নষ্ট করি না। হ্যাঁ, আমারও অনেক নির্ঘুম সময় গেছে, এটা সত্যি কথা, কিন্তু ইউ শুড ট্রাই টু মেইনটেইন ইউর স্লিপ আওয়ার্স, এটা খুব জরুরি। এই রুটিনটা ছিল আমার, মানে যেহেতু নিরিবিলি ছিল সারাটা রাত, তো দিনে আমার পড়া হতো না। তো হুম, হুম, হুম। সেজন্য এই টাইমটা চুজ করা। তো বেসিক্যালি হচ্ছে যে ড্রয়িংটা নেশা হয়ে যায়, এটা খুব ভালো একটা কথা, ঠিক আছে? ড্রয়িং যখন নেশা হয়ে যায় তখনই টপ 20th প্লেস হয়। সো এটা বুঝতেছেন কোনো যে ব্যাপারই না। এটা চান্স পাওয়ার পরে ব্যাপার না, কিন্তু যারা চান্স পায়নি তাদের কাছে এটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে? সো এটা হইতেছে মূল মন্ত্র, মূল জায়গা। এমসিকিউর জন্য আপনি যখন আর কোথায় কোথায় কোচিং করেছেন, মানে আমাদের কাছে বাদে আর কোথাও কোনো কোচিং বা অন্যান্য এমসিকিউর জন্য কোনো প্রিপারেশন নেওয়া, অনলাইন অফলাইন এনি প্ল্যাটফর্ম ইউ উড লাইক টু সিলেক্ট, অর ইউ থিঙ্ক দ্যাট, ইউ থট দ্যাট যে এরকম হইতে পারে, এটা আরেকটু প্রিপারেশন নেই? বিইউডিটির জন্য যতটুকু করেছি ওটা কন্টিনিউ ছিল। কারণ ওখানে জেনারেল নলেজ ছিল। ওগুলো হ্যাঁ। আমার কিছু কভার আপ ছিল। হুম। আর বাকি যেটা চারুকলার জন্য সেটা ছবি আঁকাতে আমার কোনো সমস্যা ছিল না। যে হুম। কারেকশন গুলো ছিল এগুলো আমি ঠিক করছিলাম।
পিডিএফ গুলো যেই জায়গাগুলো মানে অন্যান্য জায়গা থেকে ম্যাচ করতো না সেগুলোকে আলাদা করে নিয়ে ওই এটা স্বাভাবিক। হাইলাইট জায়গাগুলোকে এটা পড়েছি। আচ্ছা, হাইলাইটের জন্য কি আপনি কোনো শর্ট নোট রাখতেন কাছে নাকি জাস্ট র্যান্ডমলি পড়তেছেন? র‍্যান্ডম বলতে যেগুলো আমার মনে থাকতো সেগুলা ওকে স্কিপ করতাম। কারণ ওগুলো আমার মনে থাকবে। যেগুলা মনে থাকতো না বা আ প্যাচ লাগতো যে সিমিলার কিছু ছিল যেমন আ কিছু নাম ছিল শিল্পীদের যেগুলো মনে রাখা একটু কষ্টকর। ওগুলো যেগুলো নোট করে রাখতাম। আমাদের আর্টিস্ট বায়োগ্রাফি প্লেলিস্ট আপনাকে কিভাবে হেল্প করে? এটা হেল্প করে হচ্ছে শেষ মুহূর্তে আপনি এত কি আদৌ কিছু মনে দেখছেন রাখাচ্ছে। ওখান থেকে কি কিছু দেখছেন আদৌ? কিছু ফলো করেছেন ওখানে? আমি এটা পুরোটা ডাউনলোড করে রেখেছি এবং আমি মানে যাওয়া আসার পথে এটা পুরোটা শুনেছি। ভেরি নাইস, ভেরি নাইস। আমরা আরো দারুণ দারুণ সব কন্টেন্ট আনবো আপনাদের জন্য, যেন এক্সট্রা করে এমসিকিউ কোথাও থেকে পড়া না লাগে, জাস্ট ভিডিও দেখলে কাজ হয়ে যাবে। ভিডিও দেখলে যে জিনিসটা সহজে মনে থাকে, পড়লে অনেক সময় এটা মনে থাকে না। আমরা আমাদের সাথে শেয়ার করেন আপনি অ্যাডমিশন টেস্টে টোটাল কতটা এক্সপেন্সেস ছিল, মানে কতটুক টাকা খরচ করেছেন বাবা মার পয়সা? অনেকে তো অনেক খরচ করে, আপনি কত খরচ করেছেন ঢাকা ইউনিভার্সিটি জার্নি শেষ পর্যন্ত, চারুকলা পরীক্ষার শেষ পর্যন্ত? চারুকলার জন্য আসলে খুব একটা খরচ হয়েছে বলে আমার মনে হয় না, কারণ না ওভারঅল ইউনিট। আপনি কিন্তু আমাদের জানাননি আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সায়েন্স, কমার্স অর আর্টস? আমি এসএসসি পর্যন্ত সায়েন্স ছিলাম। দেন হঠাৎ করে আমি চিন্তা করলাম যেহেতু মেডিকেল বুয়েটের মারামারিতে আমি যাব না বা ওই পর্যায়ে কম্পিটিশন আমি করব না। আমার স্পেসটা একটু ডিফারেন্ট থাকুক। সেজন্য চাইতাম যে এইচএসসি তে যেন আমি একটু ফ্রিলি পড়াশোনা করতে পারি। তো তখন চিন্তা মানে হুট করে ডিসিশন নিই যে আমি গ্রুপ চেঞ্জ করব আর আমি মানবিকে চলে আসি। আর রইল অ্যাডমিশনের বি ইউনিটের জন্য আমি ফোকাস, প্যারাগন অনেক জায়গায় কোচিং করেছি। আ ওভারঅল খরচ বলতে একদম আবেদন সহ যদি বলি, কারণ অনেক জায়গায় আবেদন করা হয়ে গিয়েছিল। হ্যাঁ, বলেন কত তো ছিল? ওভারঅল যদি বলি তাহলে প্রায় 30 প্লাস তো হবেই। 30,000 টাকা উনি সব মিলে খরচ করেছে অ্যাডমিশন টেস্টে। জাস্ট হাফওয়ে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে যাওয়া মানে একটা হাফওয়ে। রেজাল্টের আগ পর্যন্ত অ্যারাউন্ড অনেক ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে দেয়, ফর্ম ফিল আপও করে ফেলে, অনেক স্টুডেন্ট প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। সো 4 তারিখ এক্সাম গেছে, এরপর বি ইউনিটের এক্সাম ছিল 26 তারিখ, নেক্সট মান্থে হচ্ছে এ ইউনিটের এক্সাম। 10-15 দিন বাকি আর, তো হাফওয়ে। সো মোটামুটি বুঝতেই পারছেন যে অলরেডি 30,000 খরচ হওয়া মানে যারা লাস্ট অব্দি পর্যন্ত পরীক্ষা দেবে তাদের এটা 1 লাখ ক্রস করবে। তো প্রত্যেক বছর অ্যাডমিশন আমার ইচ্ছে ছিল যে এত খরচ করলাম যে লাস্ট পর্যন্ত একটা সিট, মানে জাস্ট ঢাকা ইউনিভার্সিটির একটা সিটের জন্য। কারণ ঢাকা ইউনিভার্সিটি একবার, এখানে কোনো রিস্ক নেওয়া পসিবল না। এখানে কোনো সেকেন্ড টাইম বলতে কিছু নাই বা দ্বিতীয়বার কোনো আর সুযোগ আমাকে দিবে না। তো প্রথমবারে যা খরচ করা, যা কোনো রিগ্রেট ফিল যেন না হয় পরবর্তীতে, তো নিজের যতটুকু সাধ্য মতো চেষ্টা করা। যাক, এখন ঢাকা ইউনিভার্সিটির সাথে সংসার করবেন, সমস্যা নাই, আপনি তো চান্স পেয়ে গেছেন। 4 বছরের গ্রাজুয়েশন, 2 বছরের পোস্ট গ্রাজুয়েশন। হ্যাঁ, এন্ড ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ যখন আমি শুরু করি একদম স্টার্টিং পয়েন্ট, এইচএসসি রেজাল্ট দিল। তো তখন সবাই এসে বলতো যে, "হ্যাঁ, পরীক্ষা দিচ্ছ, ভালো কথা। এখানে তো সবাই চান্স পায় না বা একটা লাক ম্যাটার করে যে তোমার ভাগ্য থাকতে হবে। তো মন খারাপ করো না যে তুমি চান্স পাও নাই। গুচ্ছতে হলেও পরীক্ষা দিও। একটা না একটা পাবলিক সিট পেয়ে যাবা।" তো তখন খুব একটা রাগ উঠতো যে কেন আমাকে বলবে? আপনি কি ফার্স্ট টাইমার না? আপনি তো ফার্স্ট টাইমার অবশ্যই, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি ফার্স্ট টাইমার। তো তখন খুব একটা রাগ উঠতো যে আমি কেন পারবো না? এর সাথে আমি একটু ইন্টারাপ্ট করে কিছু বিষয় এড করে দিই। আপনার বাসার প্রতিক্রিয়া কি চান্স পাওয়ার পরে আর চান্স পাওয়ার আগে? আপনি লাইক এই রিলেটেড অনেক কথাবার্তা বলতেছেন আমাদের সাথে। How was their expression? Your parents, your neighborhood, আর আপনার পাশের বাসার আন্টি, টিপিক্যাল ভয়েস। পাশের বাসার আন্টির তো একটু কষ্ট লাগবেই। মানে ওনাদের জন্য একটু আনএক্সপেক্টেড ছিল যে চান্স পাবে ভালো কথা, বাট পজিশন এত ভালো থাকবে এটা একটু কষ্টের হয়ে গেছে। তো তাদের হচ্ছে তাদের মোবাইল থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতেন, তাহলে they feel better in the future hopefully। ঠিক আছে, অবশ্যই আমি মজা করতেছি। তাদের বাসায় যদি কোনো ক্যান্ডিডেট থাকে তাদের জন্য অবশ্যই সাজেস্ট করব। না, আমি মজা করতেছিলাম, জাস্ট ফর ফান। আমরা অলমোস্ট লাইক 10,000 এ চলে আসতেছি, 10,000 ফ্যামিলি উইথ ইউ অলসো অ্যাজ ওয়েল। আচ্ছা, তো আমি যেটা বলতে চাইতেছি যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল এক্সাম দেয়নি ডিউ চারুকলায় অর এনি ইউনিট?
আমার ফ্রেন্ড সার্কেলে চারুকলা বলতে কেউ নাই, কেউ ছবি আঁকার আর সাথে আর রিলেটেড ডিউতে না। ডিউতে আর কেউ এক্সাম দেয়নি অন্য ইউনিটে? আপনার কোনো বেস্ট আহ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড অর ইওর নেইবারহুড হ্যাঁ, রিলেটিভস? দিয়েছে, মানে এখনো চলতেছে। কারণ বেশিরভাগ আমি যেহেতু সায়েন্স থেকে ছিলাম এক সময়, তো ম্যাক্সিমাম ফ্রেন্ড সায়েন্সের, আর যারা মানবিকে ছিল তাদের কিছুদিন আগে হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা গেল। হ্যাঁ, তো রেজাল্ট এখনো পাইনি, সো এরকম। তো তাদের এক্সপ্রেশনটা কি আসলে? আপনি অলরেডি চান্স পেয়ে গেছেন, বসে আছেন, রিল্যাক্স করতেছেন, মানে তারা একটু ভয়ে আছে এখন তাদের রেজাল্টটা কিরকম কি হতে এরকম পারে, হয়? হ্যাঁ, হ্যাঁ, বা একসাথে আবার দেখা হবে কিনা ক্যাম্পাসে। অবভিয়াসলি, অবভিয়াসলি হবে, ইনশাআল্লাহ হবে। তো একটা ফ্রেন্ড জোন থাকে, আপনি একটু ডিফারেন্ট ট্রাই করলেন, আগাচ্ছেন। কেউ কি কখনো আপনাকে ডিমোটিভেট করেছে? কে সব থেকে বেশি আপনাকে ডিমোটিভেট করেছে এই চারুকলা জার্নি পড়াশোনায়? ডিমোটিভেট বলতে সবাই করে, স্পেশালি যারা স্কুল কলেজের টিচাররা থাকে। হুম, কারণ তাদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা হচ্ছে বিসিএস ভিত্তিক, মানে আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক, আপনি ন্যাশনালে পড়েন পাবলিকে পড়েন, আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে। আর এটা নিয়ে একটা মারামারি চলতেছে যে না, আমার এনি হাউ আগে বিসিএস হইতে হবে। তো ওই জায়গাটা থেকে আমি একটু সরে আসতে চাই যে বিসিএস নিয়ে কেন মারামারি। হুম, অনেক ওয়ে আছে নিজেকে প্রতিষ্ঠিত করার, হুম, সাবজেক্ট কেন ম্যাটার করবে। নিজের এক্স্যাক্টলি। লক্ষ্য থাকলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। তো হুম, ওই জায়গাটা থেকে অনেকের অনেক মতামত ছিল যে চারুকলায় পড়ে কি হবে, বা একটা স্পেস থেকে যে এই জার্নিটা কেন, ভালো একটা সাবজেক্ট চুজ করো। হুম, বা আমার যদি বি ইউনিটে হতো আমি চেষ্টা করতাম মিউজিক বা ফটোগ্রাফি নিয়ে। তো ওইটা নিয়েও অনেকের অনেক মতামত ছিল যে মিউজিক কি কেন। তো এগুলোকে আপনার বাবা মা এলাও করতো? মানে মিউজিকটা কেমন ডাইভার্সিফাই হয়ে যায় না, অনেক আধুনিক জিনিসপত্র বা না, আমার বাসায় কোন রকমের সমস্যা ছিল না। আমি হ্যাঁ, আপনি অলরেডি ছোটবেলা বলেছেন থেকেই আমাকে, হ্যাঁ, ছবি টবি অনেকে গান আঁকেন করি। সঙ্গীতের সাথে ছোটবেলা থেকে গান কালচার। করি, তো উচ্চাঙ্গ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। যেহেতু চারুকলা হয়ে গেছে এজন্য আর কোথাও হ্যাঁ, ভালো, মন আপনি নিব এগোন, না। আপনি এখান থেকে আপনি অনেক ভালো করতে পারবেন লাইফে। লাইক দেখবেন যে আপনার যারা ফ্রেন্ড সার্কেল এই ইউনিটে করে একটা চাকরি করছে, তার থেকে আপনি ভালো কামাই করতেছে, এরকম আছে অনেক স্কিল ফুল জায়গা আছে চারুকলায় পুরে। আর এটা বর্তমানে অনেক সম্ভব, নাও ইটস হ্যাপেনিং। সো একটা সময় ছিল যখন মানুষ মনে করতো যে, যখন আমরা এক্সাম দিছি যে, এটা এটা অনেস্ট ব্যাপার, অনেস্ট ওপিনিয়ন, যে যখন আমরা এক্সাম দিছি তখন আমি পড়ছি খুলনা ইউনিভার্সিটি থেকে, ফ্র্যাঙ্কলি বলাই ভালো। এটা সবাই জানে, যারা আমাকে চিনে তারা সবাই জানে। হ্যাঁ, তো এই স্পেস থেকে আসলে একটা জিনিস করা, ইটস কাইন্ড অফ লাইক খুব ডিফিকাল্ট। বাট আমার কাছে মনে হয়েছে যে না, এটা কোনো ডিফিকাল্ট না, আমি আগাবো। আমার সাথে সাথে যারা থাকবে তারাও অনেক দূর আগাবে, আর আমি তাদের টেনে নিয়ে যাব অনেক দূর। আমার এরকম ইচ্ছা আছে, সো এখন হ্যাঁ। বি ইউনিট বা এ ইউনিট বলি, ফিজিক্স, কেমিস্ট্রি বা ল, ইকোনমিক্স, জার্নালিজম নিয়ে যে পড়ে অনেক উপরে চলে গেছে বা অনেক সাকসেস হয়ে গেছে, এরকমটা আসলে না। সাকসেসটা আসলে আমার নিজের লক্ষ্য কতটুকু, আমি নিজেকে এক্স্যাক্টলি। কতটুকু সমৃদ্ধ করতে পারলাম, ওই জায়গাটা থেকে আসলে সাকসেস। তো হ্যাঁ, নিজে যে এই জায়গাটা কমফোর্ট জোন ওইটা চুজ করাই বেশি বেটার। এক্স্যাক্টলি। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে যে, আমাদের আমার যখন সারাউন্ডিংটা ছিল তখন একটা কমন ফ্রেজ ছিল যে, ইন এনিহাউ কেউ চারুকলায় পড়তে চাইতেছে বা চারুকলায় পড়তে চাইতে চায়, দেন তাকে ঢাকায় যাইতে হবে, ঢাকায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। আর আমি বাকিটা মেনশন না করি, ইউ অলরেডি নো দ্যাট। তো নেক্সট হচ্ছে, এইটা আস্তে আস্তে সিকোয়েন্স ব্রেক হয়েছে, বা আমরা চেষ্টা করেছি, সবাই চেষ্টা করেছে, আমরা স্ট্যাবল ওয়েতে আসছি, এগোচ্ছি। তো আমরা খুব ভালোভাবে গ্রো করতেছি, একই সাথে হচ্ছে আপনারাও চান্স পাচ্ছেন, খুব ভালো একটা ব্যাপার। সবার সাথে আমাদের খুব হেলদি সম্পর্ক আছে। আর একই সাথে হচ্ছে যে, আসলে বর্তমান দুনিয়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে, সবকিছু অনলাইন চলে আসছে। তো অনলাইনে জাস্ট এমসিকিউ পড়তেছেন, থিওরি পড়তেছেন, ইটস নট লাইক দ্যাট। এখন অনলাইনে অনেক কিছুই সম্ভব। তো তার জলজ্যান্ত প্রুফ হচ্ছে আপনারা, আপনারা সবাই। তো ভবিষ্যতে হচ্ছে আমরা আরো আরো অনেক নতুন নতুন প্রজেক্ট আনবো, যেটা আপনাদের সবার আর্ট প্রফেশনকে আরো বেশি এফিশিয়েন্ট করবে। অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলেন, আর সবাই দোলনের জন্য দোয়া করবেন। দোলনের ব্যাপারগুলো খুব ভালো, উনি অনেক ক্লিয়ার থাকার ট্রাই করেন, উনার ট্রান্সপারেন্স ব্যাপারটা অনেক সুন্দর গোছালো। উনি ট্রাই করেন যে ওই গ্যাপটা যাতে না থাকে, উনার সব থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন। আপনারা যদি উনার প্র্যাকটিস সিকোয়েন্সটা দেখেন, রাত 8টা থেকে শুরু করে সকাল পর্যন্ত, ইটস কোয়াইট অ্যামেজিং। উনি আগে একটু ডিফারেন্ট, একটু সরে সবার থেকে চিন্তা করতেছেন। শি ইজ নট গোয়িং ফর বিসিএস অর বিসিএস আদার থিংস রিলেটেড গভর্নমেন্ট জব। সো যারা ডিফারেন্ট ট্রাই করে তারা অনেক ভালো জিনিস ইয়ে করে, মানে
আনলক করে আর তারা অনেক ভালো কিছু করে, আমরা এটা অনেক দেখছি আর কি। সো আমাদের ইয়েতে আছে। সো হোপফুলি ইন ফিউচার কখনো আপনারও জয়েন গ্যালারিতে। বলুন আপনি আমাদের সাথে আপনার পরিচয়টা শেয়ার করুন, যে আপনি কোথায় থেকে জয়েন করলেন, একই সাথে হচ্ছে পড়াশোনা কোথায় থেকে কিভাবে কি করলেন, আপনার ইন্টারেস্ট কি ছিল ওভারঅল স্পেসে, শুরু করেন প্লিজ। ওকে ওকে আমি আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আমার পড়াশোনা। খুব ছোট থেকে আমি ছবি আঁকি, একদম যখন আমার 4 বছর বয়স তখন। আমি আসলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বলছি, যদিও অনেক ছোটবেলা থেকে আমি ছবি আঁকি, একদম যখন আমার 4 বছর বয়স। এবং ছোটবেলায় আমি ঢাকা থাকতাম, আমার ছবি আঁকার জার্নিটা ঢাকা সুরতাল একাডেমিতে শুরু হয়। আচ্ছা আচ্ছা। তো তখন থেকে চিন্তা করতাম যে চারুকলায় পড়াশোনা করব, বা চারুকলায় ছোট থেকে অনেক প্রোগ্রাম করেছি, যেহেতু গান কবিতার সাথে জড়িত ছিলাম, অনেক প্রোগ্রাম করেছি চারুকলায়। তো সেই ক্ষেত্রে ক্যাম্পাসটা আমার খুবই পরিচিত, জয়নুল গ্যালারিতে অনেক ঘুরেছি, অনেক ইচ্ছা ছিল যে এরকম একটা গ্যালারিতে আমারও হয়তো ছবি থাকবে, বা আমিও এরকম প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবো। তো ওই ড্রিমটা খুব ছোটবেলা থেকে ছিল। তো সেই ক্ষেত্রে অ্যাডমিশন জার্নিতে এসে প্রথম 1 মাস আমি চিন্তা করলাম যে না, বি ইউনিট নিয়ে খুব কনসিয়াস হবো, যে হ্যাঁ বি ইউনিট নিয়ে আমি পড়বো, বি ইউনিটের কোনো ভালো সাবজেক্ট। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে না, আমার স্পেসটা কোথায় বা আমার কমফোর্ট জোনটা কোথায়, যে আমি যেখানে নিজেকে খুব স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারবো। তো তখন চিন্তা করলাম যে না, আমার চারুকলাটাকে খুব একটু গুরুত্ব দেওয়া উচিত এবং এটা নিয়েই কাজ করা উচিত। তো সেইখান থেকে চারুকলা, এবং অনেক ঘোরাঘুরি করে আমি ইউটিউবে এরকম একটা প্ল্যাটফর্ম পাই। মানে অনেক চিন্তিত ছিলাম যে কোথায় কোচিং করবো বা একটা ভালো গাইডলাইন কোথায় পাবো, কারণ ঢাকা গিয়ে কর্মশালা করা এই মুহূর্তে সম্ভব না। তো তখন গ্রুপ জয়েন করি, আমি প্রথম একটা পরীক্ষা দেই। তখন স্কোর দেখে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম যে এই স্কোর নিয়ে আমি অ্যাডমিশনে যাব, ওখানে গেলে তো আমার স্কোর আরো কমে যাবে। তো তখন কোর্স জয়েন করলাম এবং প্রত্যেকটা গাইডলাইন নিলাম, যে লাইনের থ্রুটা কিরকম হয়, বা কোন পজিশনে ছবিটা আঁকলে মানে একদম কারেক্ট ওয়েতে হবে। আচ্ছা, ভালো লাগছে যে আপনি অনেক সংস্কৃতি মনা, প্লাস আপনার বাসা থেকে এটা সাপোর্ট করে অ্যাজ এ ফিমেল পার্সন হিসেবে। আর খুবই ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং যে আপনি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তারপর আবার যে একটা অধ্যুষিত ব্যাপার স্যাপার আছে উত্তরবঙ্গে, যাক সেটা আলাদা পরের ব্যাপার, সেটা আমাদের ডাজেন্ট ম্যাটার, সবকিছু একটা জিওগ্রাফিক্যাল ব্যাপার থাকে। তো অ্যাডমিশন জার্নিতে ধরুন আপনি যখন বলতেছেন যে বি ইউনিটের প্রিপারেশন শুরু করলেন, তো চারুকলা যে ড্রয়িং এর যে একটা কোর প্রিপারেশনটা আছে, এটাকে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার পরে শিখেছেন নাকি আগে থেকে কিছু শিখে আসছেন এই রিলেটেড, ড্রয়িং রিলেটেড কিছু বিষয়? আমি খুব ছোটবেলা থেকে যেহেতু ছবি আঁকি, আমি অনেক প্রতিযোগিতা করেছি, জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে, আমার অনেক পুরস্কার আছে। কিন্তু অ্যাডমিশন টাইমের যে ছবি আঁকার সিস্টেমটা, বা যে লাইন ড্রয়িং বা ফিগার ড্রয়িং, এই মেথডটা আমার জানা ছিল না একদমই। একদম বাচ্চাদের মতো করে ছবি এঁকে জল রং দিয়ে, বা আমাদের সময় যেটা ছিল যে আমরা কিছু হলে প্রতিকৃতি আঁকতাম, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, এটাই বেশিরভাগ সবাই শিখেছে, সবার এটাই মুখস্থ ছিল। তো এই লাইন ড্রয়িংটা আসলে জানা ছিল না। আমি ছোট বাচ্চাদের মধ্যে প্রথমে শুরু করি, পরবর্তীতে যখন গ্রুপে জয়েন হয়ে দেখলাম যে না, আসলে এটা রাইট ওয়ে না, আসলে ব্যাপার অনেক কিছু চেঞ্জ করার আছে। তো তখন কোর্সটা নিলাম। আমার 20 দিনের একটা ডিফারেন্স আছে ছবির মধ্যে, আর এটা দেখে মাঝে মাঝে আমি নিজেও হাসি যে আমি আসলে এই প্রিপারেশন নিয়ে যদি যেতাম, আমার মানে উত্তীর্ণ হতাম না। ওকে, যে একটা অনুশাসন থাকে, যে একটা ছেলে বা একটা মেয়ে এটা করবে ওইটা করবে। ইভেন আমি আবার যদি এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনার সাথে, অনেক স্টুডেন্ট আমরা পাইছি যারা এনরোলড হয়েছে, তারা খুব ভালোভাবে ক্লাসও শুরু করতেছে অলরেডি, কিন্তু সাডেনলি তারা হচ্ছে একটা ব্রেক নেয়, তারা বলে যে দাদা, কান্নাকাটি করতেছে যে দাদা আমার হচ্ছে এখন সম্ভব না, আমার বাসা থেকে আর পড়তে দিবে না আমাকে চারুকলা রিলেটেড বিষয়। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হইতেছে যে তাদের বাসা থেকে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে তাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশন আছে তার বাইরে গিয়ে তাদের পড়তে দিবে না। তো এইগুলা ব্যাপারটা আসলে হয় কি, যে একটা স্টুডেন্টকে আসলে অনেক বেশি ইনসিকিউর করে। তো যখন কেউ ইন্সপায়ার্ড হচ্ছে, মনে করেন যে আপনার থ্রুতে আপনার এই স্টুডেন্ট কেউ ইন্সপায়ার্ড হচ্ছে, আপনি তো পড়াইছেন তাই না, টিউশন টুকটাক করছেন, তো অনেক কথাই তো শেয়ার করেছেন। তো আলটিমেটলি আমি যেটা বলতে চাইতেছি যে দেখা যাচ্ছে মনে করেন যে আপনার থ্রুতে অনেকে ইন্সপায়ার্ড হইলো, তো সাডেনলি সে যখন একটা মেন্টাল ব্রেকডাউনে যাচ্ছে, তখন তার অনেক মানসিক প্রেশার কাজ করে, অনেক জটিলতা কাজ করে। তো অনেক স্টুডেন্টও আছে যাদের বিয়ে হয়ে যায়, তারপর বিয়ের পরে তারা চারুকলায় পড়তেছে, তাদের বাচ্চা কাচ্চা সামলাচ্ছে, ক্লাস করতেছে। উই আর গেটিং হিউজ এক্সপিরিয়েন্স from our through our platform and individual, but
সবার মনে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে সে ক্রিয়েটিভ কিছু করতে চায়, শিখতে চায়, নানাবিধ ব্যাপার স্যাপার নিয়ে সে এগোতে চায়। তো আমাদের তখনই ভালো লাগা কাজ করে যখন এই বিষয়টা আসলে সবাই চায়। ইনার ফিলিংস হচ্ছে আর্ট আছে, আপনি চান কিছু ক্রিয়েটিভ করতে বা ড্রয়িং শিখতে বা এই রিলেটেড ব্যাপার করতে, কিন্তু সাম কাইন্ড অফ সার্কামস্টেন্সেস দেয়ার, সোসাইটি, আদার থিংস, যেগুলো হচ্ছে আপনাকে প্রতি মুহূর্তে হচ্ছে আপনাকে ডিস্ট্র্যাক্ট করতেছে বা আপনাকে খুব বেশি পরিমাণে, মানে লাইক ইউ আর লাইক ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম হিয়ার, এরকম একটা সিচুয়েশন। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এরকম কি ছিল? যতই কালচারাল মনে থাকুক না কেন, ছোটবেলায় আমরা অনেক রচনা প্রতিযোগিতা করেছি, হ্যাঁ, যতই আমি কালচারাল রিলেটেড ব্যাপারের সাথে থাকি না কেন, একটা না একটা পর্যায়ে গিয়ে হঠাৎ করে ফ্যামিলি থমকে যায় বা সোসাইটির কাছে তাদের হাত পা বেঁধে বাধা হয়ে যায়। ডিফারেন্ট টাইপ অফ থিংস আমরা মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখি। সো হোয়াট হ্যাপেন দেন? আপনি তখন ওটাকে কিভাবে ম্যানেজ করেন, আর আদৌ কি এরকম ছিল আপনার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই ছিল। সামাজিক একটা ব্যাপার হুম ছিল হুম চারুকলার ক্ষেত্রে। হুম প্রতিটি হুম। যখন চারুকলা, তখন সবাই বলতো যে হ্যাঁ, চারুকলায় পড়ে আসলে ইন ফিউচারটা কি? ফিউচারে কি করবে? তো আচ্ছা আচ্ছা। আমার ফ্যামিলিগত কোনো সমস্যা আসলে ছিল না যে হ্যাঁ, আমার মেয়ে ইন ফিউচারে বিসিএস ক্যাডার হবে, ডাক্তার হুম হবে, ইঞ্জিনিয়ার হবে। আসলে আমাদের হচ্ছে কি প্রত্যেকটা বিষয়ে পজিটিভ ব্যাপার আছে, নেগেটিভ ব্যাপার আছে। হুম হুম। আমি কোনটা গ্রহণ করবো এটা আমার উপর ডিপেন্ড করে। What was আমি your আসলে কোনটাকে family? I প্রেফার want to করি। know that. What was your family experience or your surrounding? আপনার কি এমন ছিল যখন আপনি না, এক্সাম আমার দিচ্ছেন, আসলে আমার চান্স পাইলেন, এখন ব্যক্তিগত দিক ভবিষ্যতে থেকে পড়বেন? এরকম কোনো আচ্ছা বাধা আচ্ছা, ছিল না। তবে অলরাইট। সামাজিক ব্যাপার থেকে অনেক ছিল। হুম হুম। আচ্ছা, যেমন আমাদের সাথে যদি দুই একটা কথা বলতেন, শেয়ার করতেন। সামাজিক ব্যাপারটা থেকে খুব এসেছিল যে আশেপাশের মানুষ বা পাড়া প্রতিবেশী কি বলবে যে একটা মেয়ে ছবি আঁকা নিয়ে কাজ করবে বা চারুকলায় পড়াশোনা করবে। চারুকলা নিয়ে এমনিতে অনেক মানুষের অনেক নেগেটিভিটি কাজ করে যে হুম এই হুম। স্পেসটা আসলে কিরকম? এক্স্যাক্টলি। এখান থেকে ভবিষ্যতে কি করবে? এটা পড়ে আসলে কি লাভ? শুধু, শুধু টাইম নষ্ট। হুম হুম তো হুম। এরকম অনেক কথা আসলে থাকে। কিন্তু আমার কোন জায়গাটা আমি প্রেফার করি বা আমি কিভাবে কাজ করতে পারবো এটা আসলে আমার It's up একান্তই to you. ব্যক্তিগত। আমি যদি নিজে ডেডিকেট থেকে কোন কাজ করতে চাই, তাহলে সেটা অবশ্যই সফল হবে। এটা Obviously. আশেপাশে যে যাই বলুক, এগুলা হুম। কানে না নেওয়াই বেটার। এক্স্যাক্টলি, ভেরি নাইস। তো উনি একবারে সমস্যার সমাধান দুটোটাই বলে দিছে। তো আপনার ফ্যামিলি কি অনেক সাংস্কৃতিক মনা? আপনার বিষয় সম্পর্কে আমরা যদি আরেকটু জানি। একদম কালচারাল ফ্যামিলি বললে ভুল হবে। তবে হ্যাঁ আমার হ্যাঁ। মা খুব ভালো ছবি আঁকে, আমার নানা ওয়াও। খুব ভালো ছবি আঁকে। তো হুম। ওই জায়গাটা থেকে একটা ব্যাপার আছে যে তারা সাপোর্ট করে, তারা আমাকে শিখিয়েছে এগুলো। উনারা এরকম একটা ব্যাপার। উনারা কি কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, নাকি ডিরেক্টলি মনের ইচ্ছা থেকে আঁকেন? না, একদম মনের ইচ্ছা থেকে। এমনিতে দেখা গেছে যে ওরকম শিল্পকলা একাডেমি বা এই ধরনের একাডেমিক রিলেটেড ছিল। তবে একদম যে কোনো শিল্প সংস্কৃতি থেকে ওরকম না। মন থেকে আঁকতেন বা এটা ভেরি প্রেফার নাইস। করে। মানে এটার পজিটিভ দিকটা, নট নেগেটিভ। অবভিয়াসলি অবভিয়াসলি পজিটিভ। খুব ভালো। অ্যাডমিশন টেস্টে আপনার সবার আগে আমরা রেজাল্ট সম্পর্কে জানবো। সো আপনার রেজাল্ট যদি আমাদের সাথে একটু এক্সপ্লেইন করতেন, এমসিকিউ ড্রয়িং এর স্কোর, টোটাল স্কোর, আলাদা স্কোর, এন্ড অলসো আ পজিশন। আমার রেজাল্ট আমার রেজাল্ট হচ্ছে আমার মেরিট পজিশন হচ্ছে 20 তম এবং আমার ড্রয়িং স্কোর হচ্ছে 48। এমসিকিউ তে ছিল 22.75 এবং এসএসসি এইচএসসি মিলিয়ে ছিল 19। মোট হচ্ছে 89.75। ভেরি নাইস। আবার কংগ্রাচুলেশন আপনাকে। এগিয়ে যান, বাংলাদেশের থ্যাংক ইউ। শিল্পকে সমৃদ্ধ করুন। আমাদের অনেক, মানে শিল্প সমৃদ্ধ মেধাবী শিল্পী দরকার। ঠিক আছে? সো হ্যাঁ, আসলে এই জায়গাটাকে খুব কম মানুষ প্রেফার করে বা পজিটিভ ওয়েতে কম দেখে। তো সেই জায়গা থেকে কাজ করব। ভালো কিছু করার চেষ্টা করব এবং এই শিল্পটাকে বিশ্বের বাইরে পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু আমরা কেন অবশ্যই। বাংলাদেশ? হ্যাঁ, অসুবিধা অবশ্যই খুবই ভালো লাগলো আপনার কথাবার্তা শুনে। তো অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল? অনেকে লাইক চারুকলাটাকে একটু সাইড স্পেসে রাখলো, চারুকলা নিয়ে পড়তে চায়, আবার অন্য সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে। সো দুইটার এমসিকিউ প্রিপারেশনকে আপনি কিভাবে অ্যাডজাস্ট করলেন যখন আপনি পরীক্ষাটা দিলেন? তার এক মুহূর্তে আপনার আসলে প্রিপারেশনটা কেমন ছিল? আসলে শুরুর দিকে যেহেতু বি ইউনিট নিয়ে ১ মাস খুব সিরিয়াস ছিলাম যে হ্যাঁ, ওইটা পড়াশোনা করব। ওই ইউনিটের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অনেক পড়েছি। পরে যখন চিন্তা করলাম যে না চারুকলাটা আমার জন্য ভালো হবে বা আমি এটাকে খুব স্বাচ্ছন্দ্যে নিতে পারবো।
তো লাস্ট যে 2 মাস নভেম্বর ডিসেম্বর একদম পরীক্ষার আগ পর্যন্ত আমি একদম চারুকলা নিয়েছিলাম, আমি একদম ইউনিট পড়িনি কোনো কিছু, একদম চারুকলা নিয়েছিলাম। এবং আমার একদম রুটিনটা ছিল, আমাদের রুটিন থাকে একদম সকালে উঠে পড়তে বসবে, সারাদিনে প্র্যাকটিস করবে, বাট আমার রুটিনটা একটু ডিফারেন্ট ছিল। হাউ ওয়াজ ইওর রুটিন? আমার রুটিন ছিল হচ্ছে আমি বিকাল টাইমে মোটামুটি প্র্যাকটিস করেছি, লাইন এঁকেছি একদম সন্ধ্যার পর থেকে, মানে 8টার পর থেকে একদম সকাল 7টা পর্যন্ত আমার রুটিন ছিল। আমি সারা রাত জেগে পড়তাম এবং আঁকতাম, এটা আমার রুটিন। খুব দারুণ ডেডিকেশন। আর রাত একটু নিরিবিলি থাকতো, তো আমার মানে খুব ভালো লাগতো এই টাইমটা ছবি আঁকা বা পড়াশোনায় স্পেন্ড করতে। ভেরি নাইস। তো উনি আসলে সবকিছু অনেক সংক্ষেপে বলে সবকিছু কভার করে দিচ্ছে। আমি বলতাম নেক্সট কোয়েশ্চেন আমার এটাই ছিল যে আপনার রুটিন কেমন ছিল, বাট বেশ ভালো যে আপনি অনেক স্মার্টলি চারুকলাটাকে প্লে করছেন, রোল প্লে করছেন পরীক্ষা সবকিছু মিলে। তো তারপরও এর সাথে আরেকটা কোশ্চেন আছে যেটা নিয়ে কথাবার্তা বলা যায়। তো বেসিক্যালি হচ্ছে এমসিকিউ পড়ার ক্ষেত্রে অনেকের আসলে অনেক বেশি কনফিউশন থাকে যে চারুকলা থেকে কতগুলো এমসিকিউ আসবে, বাংলা ইংলিশ থেকে কতগুলো এমসিকিউ আসবে, একই সাথে হচ্ছে জেনারেল জিকে কতগুলো আসবে। তো আপনি তো 40 মার্কসের এক্সাম দিয়েছেন এবার, তাই না? আপনার কাছে কি মনে হয়েছে এক্সাক্ট কতগুলো এমসিকিউ আসে, কোনটা থেকে কতগুলো আসে? এটা আসলে খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার। তো যেহেতু আমরা সব জায়গা থেকে ছোট ছোট করে কালেক্ট করে পড়ার চেষ্টা করি, বা একটা মানে একটা অথেন্টিক ব্যাপার চেষ্টা করি রাখার নিজের মধ্যে, যে যেন আমারটা একটু সমৃদ্ধ হয় বা আমি যেন ঘাবড়ে না যাই পরীক্ষার হলে। তো বাংলা ইংরেজির ক্ষেত্রে আমি বলবো যেগুলা এইচএসসি লেভেলে আমরা পড়াশোনা করেছি ঠিক ওই পড়াগুলোই আসলে আসে, ওরা আসলে সিলেবাসের বাইরে একদম প্রশ্ন করে না। আর হলো সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান আমরা একদম সাধারণ যেটাকে বলি, ওরা আসলে এর বাইরে গিয়ে খুব কমই প্রশ্ন করে। তারপর সাম্প্রতিক ব্যাপার থাকে, এগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু মোবাইল নিয়ে থাকি, আজকাল আমরা ডিভাইস অ্যাডিক্টেড, সবার হাতে একটা করে ডিভাইস থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় স্ক্রল না করে যদি সাম্প্রতিক গুলো আপডেট রাখা যায়, এটা একটা ভালো। আবার অনেককে আমি দেখেছি যারা পিডিএফ কালেক্ট করে করে পড়েছে, যদিও এই পিডিএফটা নিয়ে অনেকে অনেক ছোটখাটো বিজনেস করে ফেলেছে। আমি দেখেছি অনেক এর মধ্যে ক্যান্ডিডেটও ছিল যে যারা এই পিডিএফ গুলো নিয়ে বিজনেস করেছে। তো এটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে যে এটা আসলে ঠিক না, বাট তারপরেও আসলে এটা একটা ব্যাপার থাকে। তো চারুকলা রিলেটেড মোটামুটি বই থাকে বাজারে বা আমরা কালেক্ট করার চেষ্টা করি। মোটামুটি এর মধ্যে থেকে আমাদের মানে যতটুকু আমাদের দরকার বা যে স্কোরটা পেলে আমরা চান্স পেতে পারি, অতটুকু স্কোর পাওয়ার মতো পড়াশোনা আমাদের হয়। মোটামুটি আমাদের সাথে দরুন হচ্ছে অনেক দারুণ দারুণ সব কথা ইনফরমেশন শেয়ার করলো। উনি অনেক অ্যাডভান্স জানে, উনি অনেক একটা জিনিসকে ডিপ এন্ড ডাইভিং বুঝতে পারে, ডিপ এন্ড ডাইভিং বোঝার চেষ্টা করে। এখন দুনিয়াটা হচ্ছে অনলাইন দুনিয়া, সো এনিথিং উইল বি হ্যাপেন। উনি প্রথমে একটা কথা বললো যে উনি যেটা করতে চাইতেছে যে কোথাও যাবে, এটা সেটা করবে, দামি কোচিং, অন্য জায়গায় গিয়ে পড়াশোনা, বাট উনি বাসায় বসে ওনার পড়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য ফিল হবে। সো এটাকে আইডিয়া কি আপনার ছিল না, বাসা থেকে অন্য কেউ করেছে আপনার জন্য যে আইডিয়াটা দিছে না তুমি বাসায় বসে? না, এটা একদমই মানে না, আসলে এটা আসলে আমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে আমি কোনটাকে পছন্দ করব বা আমার জন্য কোনটা সুবিধা হবে, কারণ টাইমটা খুব শর্ট। স্বাভাবিক ডিসিশনটা আমার নিজের। এক্স্যাক্টলি। তো এর মাঝেও অনেক ব্যাপার স্যাপার থাকে। তো ড্রয়িং আপনি আমাদের কততম ব্যাচে ছিলেন? আমি B4 এ ছিলাম। B4 এ ছিলেন, মানে আচ্ছা B4 এ ছিলেন, ভেরি নাইস। তো আপনি বাসাকে জয়েন করেন নভেম্বর ডিসেম্বর? হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর। সেপ্টেম্বরে এনরোল করেন, নভেম্বর থেকে মেবি ক্লাস শুরু করেন এরকম। তো কি মনে হয়েছে যে আমাদের কার সাথে শিখে বা আমাদের ব্যাপারগুলো কিভাবে আপনি আমাদের খুঁজে পাইলেন, বড় জায়গায় কিভাবে খুঁজে পেয়েছেন? ওই যে আমি ইউটিউবে চারুকলা লিখে সার্চ দিয়েছিলাম যে 6 ইউনিটের প্রিপারেশনটা আসলে কিরকম, তো অনেক ভিডিও আসলো। দেন আপনার গত বছরের যে এক্সামের রেজাল্ট গুলো ছিল ওগুলো দেখলাম যে কারা কারা কি পজিশনে ছিল, বা ওগুলো নিয়ে অনেক রিসার্চ টিচার্স করে তারপরে ফেসবুকে গেলাম, দেন গ্রুপটাকে খুঁজে বের করলাম। তারপর গ্রুপে গিয়ে তাদের আইডি গুলো খুঁজে খুঁজে দেখলাম যে আসলে কাদের পজিশন কতটুকু ছিল বা কিভাবে স্কোর গুলো অ্যানালাইজ করা যায়। তারপর ওইখান থেকে প্রথম এক্সাম দিই, এরপর আমি কোর্স জয়েন করি। এক্সাম কি আমাদের কমিউনিটিতে দেন নাকি প্রথম? হ্যাঁ। ও, এটা খুব ভালো। তো আপনি যখন অ্যানালাইসিস করছেন, খুব ভালো ব্যাপার। তা কি পর্যবেক্ষণ করছেন মানে আমাদের অথেন্টিসিটি যাচাই করার জন্য?
আমি না, আমি প্রথমে এক্সাম গুলো দেখলাম যে আসলে এক্সাম গুলো কিভাবে হয় বা কারেকশন গুলো কিভাবে হয়, কারণ আমার কারেকশন গুলো দরকার ছিল, কারণ আমি ভুলগুলো খুঁজে সেগুলোকে আবার ঠিক করতে পারবো। তো ওই এক্সাম গুলো দেখলাম সবগুলো, এবং কারা কারা টিকেছে সেটাও গিয়ে আবার একটু ঘুরে এসেছি যে কারো কাছে জিজ্ঞেস পজিশন করেননি? কততম ছিল। কারো কাছে জিজ্ঞেস করেননি কারা কারা টিকছে? না, এমনিতে আমি কারো কাছে না না এমনিতে আমি কারো কাছে ইটস ওকে, আপনি জিজ্ঞেস আপনি করিনি যে আসলে ফ্র্যাঙ্কলি কে আপনি কতদূর ফ্র্যাঙ্কলি করেছে বলেন, বা ইটস ওকে। ঠিক আছে কিনা। আপনি আপনি ফ্র্যাঙ্কলি বলেন, দেখা যাচ্ছে যে না আপনার না মতো। এটা আমি হ্যাঁ বলেন না, সমস্যা কি? ইটস ওকে, আজকে আপনার দিন, পডকাস্টে আপনি আমাদের গেস্ট না, বলেন, সমস্যা নেই। না না আসলে আমি ইন্ডিভিজুয়ালি কাউকে জিজ্ঞেস করিনি যে সে কে কোথা থেকে। প্রথমে আমি এখানে জয়েন করি, এরপর মানে আস্তে আস্তে খুঁজে পাই। প্রথমে সাগর ভাইয়াকে পেলাম, সম্ভবত 22-23 সেশনে ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, সাগর ভাইয়ের সাথে কথা বললাম যে কিভাবে কি করতে হয়। ভাইয়া বললো যে হ্যাঁ তোমার লাইন ঠিক আছে, তোমার একটু মেথডটা বুঝতে হবে বা ওই প্রপোর্শন বা পার্সপেক্টিভ ব্যাপারগুলো একটু বুঝতে হবে, আদারওয়াইজ মোটামুটি চলনসই। তারপর সৌমিক ভাইয়ের সাথে কথা বললাম, উনিও অনেক হেল্প করলো। দেন উনি বললো যে তুমি এই প্ল্যাটফর্মে, জি ভাইয়া আমি তো এটাতে যুক্ত আছি। পরে বললো যে ভাইয়ার দেওয়া যে সাজেশন গুলো আছে বা যে লাইন টেকনিক গুলো এগুলো ফলো করবা, দেখবা অনেক হেল্প হবে। তো ওই আর কি। নাইস। হ্যাঁ একটা বিষয় হইতেছে যে একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দেয়, আমি এবার দেখলাম যে পরীক্ষার হলে যারা পারফরমেন্স করছে তারা অনেকে অনেক ভালো করছে, আবার অনেকে অনেক খারাপ করছে। তো আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াচ্ছে যে তারা আমাদের কাছে যখন পরীক্ষা দেয়, এবার আমরা 16টা এক্সাম নিই গ্রুপে, তো ওই এক্সামের বাদেও যারা পরীক্ষা দেয় মেইন এক্সামে, তারা আশানুরূপ ফলাফল করতে পারে না। নাহলে আমাদের অ্যারাউন্ড প্রায় 20 থেকে 22 জন স্টুডেন্ট টিকতো, মানে আরো 10 জন টেকার চান্স ছিল, এমন আরো অনেক স্টুডেন্ট ছিল বিভিন্ন ব্যাচে। হ্যাঁ তো যাক, এটা আমাদের জন্য হয়তো বা আমরা হয়তো বা এত বড় র্যাঙ্ক করতে পারতাম না হয়তো বা এরকম। আমার হলে আপনি কিভাবে টাইমটাকে ম্যানেজ করছেন? এমসিকিউ, ড্রয়িং শেয়ার যদি করতেন আমাদের সাথে। আহ পরীক্ষার হল যেটা মানে সব অন্যান্য ইউনিট বা যেখানে কোচিং করেছে অন্য ইউনিটের জন্য সবাই যেটা বলতো যে পরীক্ষার হলে খুব হার্ডলি একটা গার্ড দেওয়া হয় বা টিচাররা খুব রুড থাকে, কোনো ওয়েমার শিটে ঝামেলা হলে চেঞ্জ করে দেয় না। তো এটা একটা ভয় ছিল যে রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার লিখতে যেন ভুল না হয়। তো যখন গেলাম আমাদের গার্ডরা খুবই ভালো ছিল, ওনারা নিজ দায়িত্বে যাদের ভুল হয়েছে ঠিক ভলেন্টিয়ার, করে হ্যাঁ দিয়েছে। টিচার, হ্যাঁ তো এই ভলেন্টিয়ার। জিনিসটা খুব এই এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওরা আসলে নিজ দায়িত্বে ঠিক করে দিয়েছে বা আমাদের সাথে এরকম কোনো রুড বিহেভ করে নাই। হয়তো করলে একটু ঘাবড়ে যেতাম, বাট এই মানে পরিবেশ খুব ঠান্ডা ছিল পরীক্ষার হলে। আর প্রথম যখন প্রশ্নটা পাই আমি আস্তে ধীরে লিখছিলাম, একদমই ঠান্ডা মাথায় রোল আর সিরিয়াল ফিল আপ করি, দেন সিগনেচার ঠিক মতো দিয়ে যে আমার যতটুকু সম্ভব আমি যতটুকু পারি আমি ঠিক ততটুকুই দাগাইছি, এর বেশি আমি যাইনি। কারণ নেগেটিভ খাবো এটা জানতাম, তারপরেও অনেক নেগেটিভ চলে আসছে। যদিও আমার ধারণা ছিল আমি 24 পাবো, বাট কেন জানি না এখানে ওরা 5টা ভুল ধরছে, বাট আমার জানা মতো এখানে 4টা হওয়ার কথা ছিল। আচ্ছা, তো তারপর আহ ঠিক 5 মিনিট আগে মানে ওরা খাতা দিয়ে দিচ্ছিল, যাদের ওএমআর শেষ ছবি আঁকার শীট তারা প্রোভাইড করছিল, তো আমি ঠিক 5 মিনিট আগেই নিয়ে নিয়েছিলাম। আর একদম কাটা কাটা সময় আমার ছবি আঁকা শেষ হয়েছে, মানে একদম আগেও না পরেও না, একদম লাস্ট টাইম যখন ওরা অ্যানাউন্স করে যে একদম তোমাদের লাস্ট টাইম, তখনই আমার ফিনিশিং টাচ। আচ্ছা আচ্ছা। তো প্রথম এমসিকিউ এক্সাম দিলেন, কতটুকু সময় ইউজ করছেন? 30 মিনিটসই স্পেন্ড করেছেন? এই সিগনেচার রোল লেখা এগুলো বাদ দিলে অলমোস্ট 15 to 18। আর ড্রয়িং 15 to 18 মিনিটস, 18 মিনিট আপনি শেষ করেন এমসিকিউ হ্যাঁ উইথ ওএমআর শিট? হ্যাঁ এত কোশ্চেন সহজ ছিল আপনার কাছে? হ্যাঁ ওয়াও। মানে যতটুকু আমার কমন ছিল আমি ততটুকুই কয়টা মানে দাগাইছেন আপনি টোটাল? দাগিয়েছি। মোট 29টা, কেন 5টা হলো। আচ্ছা আচ্ছা। আর ড্রয়িং এ টাইম স্পেন্ড করেছেন মোট 72 মিনিট। হ্যাঁ 72 মিনিট। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হাতে সময় ছিল, আমি আগে খাতা নিয়ে নিয়েছি, তা আমি খুব আস্তে ধীরেই আঁকি। আর লাস্ট মিনিট একদম ফিনিশিং টাচ, মানে খুবই ঠান্ডা মাথার, পরিবেশও ঠান্ডা ছিল, ভেরি নাইস। গার্ডও কোনো কড়াকড়ি শীতের ছিল সময় না। এক্সাম হওয়াটা এটা একটা সুবিধা জানুয়ারি মাসে। তো বেসিক্যালি আমি হ্যাঁ যেটা বলতে চাইতেছি, এখানে একটা আমরা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন
অলরেডি পেয়ে গেলাম যে যারা মোটামুটি 87 সামথিং থেকে শুরু করে 90, 95, 98, 100 4 হচ্ছে এবার অ্যাডমিশন টেস্টে হাইয়েস্ট স্কোর, যে ফার্স্ট হয়েছে। তো বুঝতেই পারছেন যে 104 মানে হচ্ছে আউট অফ 120, তো অ্যারাউন্ড 16 মার্কস মাত্র কম। তো যে ফার্স্ট হয়েছে সে ভালো করেছে, মাশাআল্লাহ, তাকে কংগ্রাচুলেশন। কিন্তু মোটামুটি 87 পরে যারা স্কোর পেয়েছে তারা হচ্ছে একটা ভালো স্কোর পেয়েছে বা ভালো একটা মেরিট পজিশন তাদের হয়েছে। সো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতে আসতেছেন, পরীক্ষা দিচ্ছেন, অ্যাডমিশন টেস্ট নানাবিধ ব্যাপার স্যাপার নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। আর এই টার্গেটকে ফিল আপ করার জন্য এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, যেন পরবর্তী স্কোরটা আপনাকে দারুণভাবে সাপোর্ট করে। তো মোটামুটি আমরা অনেক পিডিএফ প্রোভাইড করি। আপনার স্ক্রিন টাইম কত ছিল অ্যাডমিশন টেস্টে? আপনি কত সময় মোবাইল ইউজ করতেন বা এই যে টাইপের বিষয়কে কত সময় চেক আউট করতেন? মোবাইল আসলে সারাক্ষণই সাথে থাকতো, কারণ ওই যে ডিভাইস একটা অ্যাডিকশন ছিল। তো চেষ্টা করতাম একদমই কম, যতটুকু টাইম থাকতো চেষ্টা করতাম পিডিএফ গুলো পড়ার। ডেইলি কত সময় ইউজ করতেন মোবাইল? ওইভাবে স্ক্রল করা হয়নি, খুব গুরুত্বপূর্ণ মানে অনলাইন আসতাম, ছবি এঁকে পোস্ট করতাম, দেন চলে যেতাম। আর মেসেজ যেহেতু নোটিফিকেশন অন থাকতো, মেসেজ গুলো যখন আসতো তখন সাথে সাথে দেখে ফেলতাম গুরুত্বপূর্ণ কিছু থাকলে। এভারেজ টাইম খুব কম। আমার বলার মানে হচ্ছে এভারেজ স্ক্রিন টাইম কি আমরা 2 ঘন্টা ধরবো? না, এত কম আসলে বললে তো বেশি হয়ে যাবে। এর মানে হচ্ছে দোলন আমাদের সাথে 3 থেকে 4 ঘন্টা। দোলন প্রুফ করতেছে যে দোলন হচ্ছে ইন্টারনেট ইউজ করেও অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় 20তম মেরিট পজিশন করেছে। সো এনিথিং উইল বি হ্যাপেন ফর ইউ ইন ইউর অ্যাডমিশন টেস্ট। এই হচ্ছে ঘটনা। না, এটা আসলে সম্ভব, যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি অবশ্যই সম্ভব। স্ক্রিন টাইম থাকবো, বাট ভালো সময় কাজে লাগাবো, বা পিডিএফ গুলো পড়বো, বা কোনো টিউটোরিয়াল দেখবো, ছবি আঁকা, নিজের ছবিগুলোকে যাচাই করব, দ্যাটস ইট। আর্টওয়ার্ক হ্যাঙ্গিং হবে। আমরা খুবই মন্ত্রমুগ্ধ সহিত আপনার কথাগুলো শুনলাম, খুবই দারুণ প্ল্যান। সো আপনার ফিউচার প্ল্যানটা কি আমাদের সাথে শেয়ার করেন? আপনি কি চাচ্ছেন আপনার ভবিষ্যতে, মানে কি অথেন্টিসিটি চাচ্ছেন? যেহেতু আপনি একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছেন, সো একটা ওয়ে ছিল যেটা আমরা ট্রাই করেছি সবাই মিলে আপনার জার্নিতে পার্টিসিপেশন করার জন্য। ফিউচার বলতে ছবি আঁকা নিয়ে কাজ করব, এবং এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ মানে করার ইচ্ছা আছে। নাইস। আচ্ছা, খুবই ভালো। তো এখন হইতেছে যে যারা নেক্সট আপনার জুনিয়র হিসেবে আসবে তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো উপদেশ দিতে যাচ্ছেন আপনার অ্যাডমিশন জার্নির উপর বেস করে? জুনিয়রদের জন্য সবচেয়ে বড় যে মানে উপদেশ, যদি বলে উপদেশ বলবো না, এটা তাদের কর্তব্য, যে আমার প্র্যাকটিসটা যেন পারফেক্ট ওয়েতে হয়, সেটা খেয়াল রাখা, যে আমি যতটুকু করছি সেটা কারেক্ট হচ্ছে, বা মানে জুনিয়রদের মানে তারা যেন নিজেদের পরিবর্তনটা বুঝতে পারে বা তাদের ভুলগুলো কারেক্ট করতে পারে, সেই জায়গায় খেয়াল রাখবে। এবং পরিশ্রমের ব্যাপারটা, যেটা যে ডেডিকেট থাকা একদম শেষ দিন পর্যন্ত, যে হ্যাঁ আমি আজকে 12 ঘন্টা পড়লাম, 14 ঘন্টা পড়লাম, কালকে আমি 2-3 ঘন্টায় নামায় আনলাম, এরকমটা যেন না হয়। আমি আজকে 5 ঘন্টা পড়বো, আমি আগামী 1 মাস 5 ঘন্টাই পড়বো। এই মানে মেন্টালিটি সেটআপ, মাইন্ডসেটটা থাকাটা উচিত। হ্যাঁ, একটা অধ্যাবসায়ী ব্যাপারটা যেন থাকে। এই জিনিসটা থাকলে আশা করি মনে হয় না যে কারো চান্স মিস হওয়ার কথা। কারণ যারাই মোটামুটি টিকে তারা সবাই যুদ্ধ করতে আসে। একটা মোটামুটি টাইম নিয়ে নিজেদের সাথে যুদ্ধ করে নিজেদের একটা পজিশন ফিক্স করে। তো ওই ক্ষেত্রে রিগ্রেট ফিলটা যেন না হয় পরবর্তীতে, যে না এটা করলে হয়তো ভালো হতো, বা অমুকের কথা শুনলে ভালো হতো, এই গাইডলাইন গুলো শুনলে ভালো হতো। এই জিনিসটা যেন না হয়। নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করা। কারণ খরচ তোমার মা-বাবা তোমার জন্য করতেছে। তো সেই জায়গায় তোমার মা-বাবা যেহেতু তোমার জন্য সব করতে পারতেছে, তুমিও তাদের জন্য কিছু একটা করো। তো খুব ভালো লাগছে কথাবার্তা। হ্যাঁ, নিজেকে তারপর কি করবে? মানে নিজেকে গুছায় নিয়ে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একরকম রাখার চেষ্টা, এবং নিজের কারেকশন গুলোকে যেন মানে বুঝতে পারি আমার কতটুকু দৌড়। হ্যাঁ, এবং আমি এক্সাম হলে গিয়ে ঠিক কিভাবে টাইম সেট করবো, এটা আসলে কেউ বলে দেওয়ার মতো না, যে কেউ আমাকে এসে জানাই দিবে না, আপনার নিজের খেতে হবে অ্যাডমিশন টেস্টের স্টাডি। হ্যাঁ, মানে আমার নিজেকে এটা কারেকশন করতে হবে, নিজে খুঁজে খুঁজে বের করতে হবে। এটা বাচ্চাদের মতো না যে কিন্ডারগার্টেনে হাত ধরে ধরে লিখাই দিলাম বা শিখাই দিলাম, নিজেকে শিখতে হবে। খুবই ভালো লাগছে কথাবার্তা, খুবই পাকাপোক্ত। আপনি আমাকে একটু উপদেশ দেন, আমাদের প্ল্যাটফর্মকে একটু উপদেশ দেন। আপনি অনেক ভালো কথা বলেন।
আমাদের আচ্ছা আমাদের কি চেঞ্জেস আনা উচিত আপনি সেটা আমাদের সাথে শেয়ার করেন। আপনি আমাদের সাথে 2 মাস ছিলেন, আমরা অনেক টাইপের ক্লাস নিয়েছি, অ্যারাউন্ড 60 প্লাস ক্লাস আপনি অ্যাটেন্ড করেছেন, 15 প্লাস এক্সাম দিয়েছেন, উইথ রেকর্ড আর লাইভ ক্লাস পেয়েছেন। সো what should you want to say about our platform, যে which individual particular area we need to change, or we have some pros and cons, so we need to change all this stuff? কি মনে হয় আপনার, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি? আমার এই প্ল্যাটফর্মটা এমনিতে আমার জন্য অনেক মানে অ্যাডভেঞ্চারাস ছিল। মানে এই জার্নিটা পুরোটাই একটা অ্যাডভেঞ্চারের মতো, যে কোনো কিছুর একটা চূড়ায় পৌঁছানো, সেই চূড়া অব্দি কতটুকু পৌঁছাতে পারবো বা সফল হব কিনা। যেমন এভারেস্ট জয় করে, তা আমরা মানে ডিউ অ্যাডমিশন ওভাবে এভারেস্ট জয় করেছি। তো সেই ক্ষেত্রে লাইভ ক্লাস গুলো তো খুবই মানে আমার জন্য হেল্পফুল ছিল। রেকর্ড ক্লাসগুলো আমার খুব একটা দেখা লাগে নাই। কারণ যে লাইভ ক্লাসগুলো আমি দেখেছি ওখান থেকে আমি অনেক কারেকশন পেয়েছি। আর যে এক্সাম গুলো ছিল সেখান থেকে যে কারেকশন বা নাম্বার গুলো পেয়েছি ওখান থেকে নিজের ভুলগুলো ঠিক করে আমি গ্রুপে বিভিন্নভাবে সেন্ড করেছি। আর যেহেতু রাত জেগে পড়েছি, রাতেই মেক্সিমাম আমার ছবিগুলাকে গ্রুপে সেন্ড করতে হয়েছে। তো ওই সেক্টর থেকে আসলে ওরকম কোনো চেঞ্জেস আনার দরকার নেই। কারণ যে যতটুকু আছে এটা চান্স পাওয়ার জন্য এনাফ আমার মনে হয়েছে। ভেরি নাইস। তো উনি আসলে বলতে চাইতেছে না, ঠিক আছে, আমরা জোর করে শুনবো না, উনি অনেক হ্যাপি। কারণ আসলে এখানে বলার কিছু নাই। মানে এরকম একটা প্ল্যাটফর্মে এখন কোথাও গেলে তো আর কেউ হাতে ধরে শিখাই দিবে না। এই জার্নিটা আসলে এরকম না, এখানে নিজে বুঝে নিতে হবে বা নিজেরটা নিজে খুঁজে নিতে হবে। তো ওই ক্ষেত্রে এখানে আপনি যতটা মানে ধরে ধরে শিখান, আমি অন্য কোথাও দেখিনি। মানে এভাবে ধরে ধরে একটা স্টুডেন্টকে ডেকে এনে আদর করে যত্ন করে যে হ্যাঁ তুমি করো, বা তোমাকে ড্রিম আমি দেখাচ্ছি, তুমি এটাকে বাস্তবায়ন করো। এই প্ল্যাটফর্মটা মানে খুব আমি দেখিনি এখন পর্যন্ত। আসলে ব্যাপারটা হইতেছে কি, যে সব ক্লাস আমার নিজের হাতে নেওয়া হয়, তো আমি সবাইকে ওইভাবে মানুষ করি। তো আমার কথা হচ্ছে খুব সহজ, যদি আপনি আমার উপর বিশ্বাস আনেন দেন আপনি সাকসেসের ইয়েটা দেখবেন, মুখ দেখবেন। আদারওয়াইজ কিছুই সম্ভব না, আপনি জাস্ট আপনার সময় নষ্ট করতেছেন। আর 14 জায়গায় একটা মেয়ে আছে, ওই মেয়েটা হচ্ছে কর্মশালা অ্যাটেন্ড করছে, আমাদের কাছেও পড়ছে, বাসায় টিচার রেখেও পড়ছে, কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগছে ওই মেয়েটা মাত্র 25 পাইছে মানে ড্রয়িং এ, যার কারণে চান্সটা হয়নি। তো আপনারা কেউ এরকম করেন না, আপনারা একটা ফিক্সড স্পেসে যান, সেভাবে প্র্যাকটিস প্রিপারেশন নেন। আর যদি মনে করেন যে আপনার হচ্ছে না, দেন স্কিপ করেন, অন্য জায়গায় ফোকাস করেন, কারণ ওই জিনিসটা হয়তো আপনার জন্য না। কিন্তু ইন দ্য মিন টাইম যদি আপনি কন্টিনিউ করেন, বিষয়টাকে ডেভেলপ করেন আস্তে আস্তে, দেন ইউ উইল ডেভেলপ ইউর ড্রয়িং এন্ড ওভারঅল অ্যাক্টিভিটিস এন্ড আদার থিংস। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। আসলে অনেক জায়গা থেকে প্র্যাকটিস করা হচ্ছে, যে কোনো একটা প্ল্যাটফর্ম বাছাই, যেখান থেকে আমি করি না কেন, যে কোনো একটা মানে একটা গাইডলাইন ফলো করা বেটার। কারণ অনেকগুলো কারণ এক একজনের গাইডলাইন এক এক রকম থাকবে। তো এতগুলো যখন আমি মিক্স করতে যাব, তখন আমি সবকিছু ঘাটায় ফেলবো। এই জার্নিটা আসলে খুব শর্ট টাইম। এই সময়টা নষ্ট করার চেয়ে একটা গাইডলাইন আমি যেখান থেকেই ফলো করি না কেন, নির্দিষ্ট একটা গাইডলাইন ফলো করলে আমার ইমপ্রুভ গুলো আমি নিজেই দেখতে পারবো। সেই ক্ষেত্রে একটা মানে যেকোনো একটা জায়গায় ফোকাস করা ভালো। তো খুব ভালো লাগলো, আমাদের সাথে হচ্ছে আজকে দোলন অনেক ইনফরমেশন শেয়ার করেছেন, উনি হচ্ছে দারুণ ভাবে নিজের জার্নি আমাদের সাথে ব্যক্ত করলেন। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে। শেষ অবধি পর্যন্ত আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি আমাদের এত সময় দিলেন, একই সাথে হচ্ছে আমরা জানি আমরা পার্ট হতে পারলাম। সো দেখা হবে ঢাকায় অবশ্যই। সবাই কমেন্ট বক্সে জানান আজকে পডকাস্টটি কেমন লাগলো আর দোলনের উপস্থাপনা কেমন লাগলো। আপনি হচ্ছে আর শেষ অবধি কিছু বলতে চান? শেষ অবধি একটা কথাই বলবো, যে এটা এখনো আমার কাছে আনবিলিভেবল একটা রেজাল্ট। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে হ্যাঁ এটা মানে হ্যাঁ টিকবো, এইটুকু কনফিডেন্স ছিল, কিন্তু মানে টপ পজিশনে টিকবো বা গ্রাফিক্স নিয়ে পড়ার মানে স্বপ্নটা হবে, এই জিনিসটা আসলে ছিল না। তো এই জায়গাটা আসলে খুবই একটা মিলানো একটা টাইম। সবাই আসলে কষ্ট করে, সবাই পরিশ্রম করে টুকটাক, বাট এই জার্নিটাতে আসলে সবাই সফল হয় না। কিন্তু যাদের ডেডিকেশন থাকে বা যারা শেষ পর্যন্ত লেগে থাকে, তাদের পরিশ্রম এটলিস্ট বৃথা যায় না। তো ছোটদের জন্য এটাই বলবো, যারা নেক্সট সেশনে পরীক্ষা দিবে, যে এটলিস্ট যাই করো, রিগ্রেট ফিল করার মতো কিছু কইরো না। নিজের জন্য করো, নিজের পরিবারের জন্য করো, এবং যেটাই করো ভালোভাবে করার চেষ্টা করো, একদম মানে শুদ্ধ ওয়েতে। এক্স্যাক্টলি। তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে দোলন, আর ঢাকায় গেলে তো অবশ্যই দেখা হচ্ছে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল পডকাস্ট। সবাই কমেন্টস বক্সে জানিয়ে দিন আপনাদের
ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো, একই সাথে হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই তো কিছু ওভারঅল বিষয়। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, শুভকামনা রইল আপনার জন্য।